ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে 23শে জুলাই মোদি সরকারের থ্রুই এনডিএ সরকারের 2024-25 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন শ্রীমতী নির্মলা সীতারামন। এই বাজেট পেশে অনেক বাধ্যবাধকতা ছিল অর্থমন্ত্রীর কাছে। তার কারণ এবারে সরকার বিজেপির সংখ্যাগরিষ্ঠ সরকার নয়, এটা কোয়ালিশন সরকার এবং এই সরকারের দুজন সহায়ক পার্টি আছে, সাপোর্ট পার্টি আছে। এক বিহারের নীতিশ কুমার, দ্বিতীয় অন্ধ্রের নাইডু। অতএব এই বাধ্যবাধকতা মাথায় রেখে নির্মলা সীতারামনকে এই বাজেট পেশ করতে হয়েছে। আমার বন্ধুদের অনুরোধে তারা আয়কর কি হলো, ইনকাম ট্যাক্সে কোনো রেহাই পেলাম কি না, কোনো কনসেশন পেলাম কি না, সেটা জানার জন্যে আমাকে বলেছে আপনি খুব পরিষ্কার করে ক্রিস্টাল ক্লিয়ার করে জানাবেন যে ইনকাম ট্যাক্সে কী সুবিধে হলো বা অসুবিধে হলো, সেটা পরিষ্কার করে জানাবেন। সেই জন্য আজকের এই ভিডিওটা। সেটা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। এই বাজেট সম্বন্ধে অনেকে ঠাট্টা করে বলছেন এটা বাজেট এন স্ট্যান্ড ফর নীতিশ, এন স্ট্যান্ড ফর নাইডু। আবার কেউ কেউ বলছেন এই 2024-25 বাজেট স্ট্যান্ডস ফর এ অ্যান্ড বি। এ স্ট্যান্ডস ফর অন্ধ্রপ্রদেশ, বি স্ট্যান্ডস ফর বিহার। অর্থাৎ এই সরকারকে বাঁচিয়ে রাখার জন্যে, এই কোয়ালিশন সরকারকে বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রের নাইডুকে সন্তুষ্ট করতে হবে। তাই এই বাজেটে দুহাত ভরে এই দুই রাজ্যকে সাহায্য করা হয়েছে। এটাই হচ্ছে এই বাজেটের মূল থিম। এবার আমরা আলোচনা করি এই বাজেটে আম আদমি, মধ্যবিত্ত তারা কি পেল। সেটা বলতে গেলে বলতে হয় এই বাজেটে কর্মসংস্থানের কোনো দিশা দেখানো হয়নি। যে বেকারি রয়েছে দেশে, বেকারি বাড়ছে, সেই বেকারি কমানোর এবং কর্মসংস্থানের কোনো সুনির্দিষ্ট প্রকল্প কিছু এখানে গ্রহণ করা হয়নি। এবং আগামী দিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এলে যে ব্যাপক হারে কর্ম সংকোচন হয়ে যাবে, চাকরি ছাঁটাই হবে, কর্মী নিয়োগ বন্ধ হয়ে যাবে বহু ক্ষেত্রে, তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট রূপরেখা এই বাজেট দিতে পারেনি। সেকেন্ড, শিক্ষা এবং স্বাস্থ্য, যেটা সাধারণ মানুষের ভীষণ জরুরি, সেই শিক্ষা এবং স্বাস্থ্যে বরাদ্দ বাড়েনি তেমনভাবে। দারিদ্র্য দূরীকরণের কোনো সুনির্দিষ্ট পথ এখানে দেখানো হয়নি। সোনা এবং প্ল্যাটিনাম আমদানির উপর ডিউটি কমানো হয়েছে, যার ফলে সোনা এবং প্ল্যাটিনামের দাম কিছুটা কমতে পারে। তাতে আম জনতার কি এসে যাবে? সোনা রোজ খায়ও না, আর আমরা রোজ সোনা কিনতে যাইও না। দ্বিতীয়ত, মোবাইল চার্জার, লিথিয়াম ব্যাটারি এবং এক্স-রে যন্ত্র, এ সমস্তর উপর ডিউটি চার্জ, আমদানি শুল্ক কমানোর ফলে এগুলোর দাম কিছুটা কম হবে।
এবং ক্যান্সারের কয়েকটা ওষুধের দাম কিছুটা কমবে। তামাকের উপর আমদানি শুল্ক কমানো হয়েছে, তাহলে বোধ হয় সিগারেটের দাম তো বাড়বে না, একটু কমতে পারে। হঠাৎ টোবাকোর উপর ডিউটি, আমদানি ইম্পোর্ট ডিউটি কেন কমানো হলো সেটা বোধগম্য নয়। এই বাজেটে আর তিনটি বিষয় আছে যেটা সাধারণ মানুষকে কিছুটা সাহায্য করতে পারে। তার ভিতরে একটি হচ্ছে, মহিলারা যদি জমি কেনেন তাহলে স্ট্যাম্প ডিউটিতে কিছু কনসেশন দেওয়া হবে, 1। 2, বেকার যুবক যুবতীদের জন্যে মুদ্রা লোন যেটা চালু ছিল তার ঊর্ধ্বতম সীমা ছিল 10 লক্ষ। সেই 10 লক্ষকে, ঊর্ধ্বসীমাকে 10 লক্ষ থেকে 20 লক্ষ করা হয়েছে। এই লোনটা হচ্ছে নন কোলাট্রাল লোন, কোনো জমি টমি বন্ধক দিতে হয় না। বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করবার জন্যে এই প্রকল্পটা আগে রচনা করা হয়েছিল। তার লিমিট ছিল 10 লক্ষ টাকা, সেটা বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হয়েছে। তৃতীয় হচ্ছে, উচ্চশিক্ষার জন্যে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণে 3% মাত্র সুদ দিতে হবে। যারা উচ্চশিক্ষা করতে যান, মেধাবী ছাত্রছাত্রী, তারা ব্যাংক থেকে লোন নিলে তারা 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণে 3% মাত্র সুদ দিতে হবে। এই শেষের দুটির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নিজের এক্সচেকারের কোনো ব্যয় বাড়বে না, এটা সম্পূর্ণ ব্যাংকগুলোর ঘাড়ে পড়বে এবং আলটিমেটলি এই লোনগুলো আগে যেমন হয়েছে তেমনই অনাদেয় ঋণেই বেশিরভাগটা পরিণত হবে, ব্যাংক দুর্বল হবে। এটা ব্যাংকের কাঁধে কাঁঠাল ভাঙা হলো। আর সামগ্রিকভাবে এই বাজেট ছিল, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কল্পতরু হয়েছিলেন। বিহার এবং অন্ধ্রপ্রদেশকে 2 হাতে টাকা দিয়েছেন যাতে এই ভঙ্গুর সরকারটা টিকে থাকে। বিহারের নীতিশ এবং অন্ধ্রপ্রদেশের নাইডুর সমর্থন যাতে পাওয়া যায়, সেই জন্যে উদার হস্তে এই দুটো রাজ্যকে নানা ক্ষেত্রে সাহায্য করা হয়েছে। এছাড়া পরিকাঠামোর ক্ষেত্রে কিছু বরাদ্দ করা হয়েছে, কিছু রাস্তা তৈরি করার জন্যে। কিন্তু আমরা দেখেছি রেলে যাত্রী সুরক্ষার জন্যে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা ওই বিস্তারিত আলোচনায় যাব না, কত ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলো, কি ক্যাপিটাল ইনকাম হলো, রেভিনিউ এক্সপেন্ডিচার কত, রেভিনিউ ইনকাম কত, ডেফিসিট কত, ট্রেড ডেফিসিট কি, এই সমস্ত আলোচনা, এত সূক্ষ্ম আলোচনা আমাদের দরকারও নেই, আমরা বুঝবো না। আমরা জানতে চাই আম জনতার জন্য কি করা হয়েছে। আম জনতার একটা সবচেয়ে বড় দাবি ছিল, সেটা হচ্ছে প্রচণ্ড মূল্যবৃদ্ধি, বিশেষত খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি। গত কয়েক মাস যাবৎ হাতে ছ্যাঁকা লাগছে, গৃহিণীদের সমস্যা হচ্ছে সংসার চালাতে। সেটার ব্যাপারে কোনো সুরা এই বাজেট দেখাতে পারিনি। বাজেট নূতন কোনো কৃষি বিপ্লবের সূচনা করার ইঙ্গিত দিতে পারিনি। তাহলে এবার আসা যাক যেটা সবাই জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেটা আয়করের কি হলো, আমাদের কি উপকার হবে, চাকরিজীবী, পেনশনভোগী, এদের কি উপকার হবে। সেটা শুরু করার আগে আমি আবার বলছি,
আমি সুজয়, আপনাদের আমার ইউটিউব চ্যানেলের নাম সুজয় দে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চটপট লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর যে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করেন, দেখেন, শোনেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চটপট লাল সাবস্ক্রিপশান বাটনটা হিট করুন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন এবং তারপরে একটা অল লেখা আসবে, সেটাকে ক্লিক করে দিন। তাহলে আমার যে কোনো ভিডিও আপনারা সময় মতো পাবেন। এবার আয়করের কথায় আসা যাক। আয়করে গত বাজেট থেকেই নির্মলা সীতারামন অর্থমন্ত্রী বলে আসছেন যে নিউ রিজিমটাই হচ্ছে ডিফল্ট রিজিম। আগামী দিন এই রিজিমটাই শুধু থাকবে, ওল্ড রিজিমটা আস্তে আস্তে অ্যাবলিশ হয়ে যাবে। সেই জন্যে এবারে ওল্ড রিজিমে কোনো কিছু করা হয়নি। আমরা এর আগে স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 পেতাম, ওল্ড রিজিমেও পেতাম, নিউ ট্যাক্স রিজিমেও পেতাম। এবার বলা হয়েছে এই স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 থেকে 75,000 বাড়ানো হয়েছে। এই যে 25,000 বাড়ানো হলো, এটা শুধু নিউ ট্যাক্স রিজিমে যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তাহলে এখানে আমাদের 25,000 টাকা আমরা বাড়ল। তাহলে চাকরিজীবী এবং পেনশনভোগীদের জন্যে স্ট্যান্ডার্ড ডিডাকশান যেটা ছিল 50,000 সেটা 75,000 অর্থাৎ 25,000 বাড়ানো হলো। এটা কিন্তু শুধুমাত্র আপনি যদি নিউ ট্যাক্স রিজিমে ট্যাক্স দেন তবেই এই সুবিধা পাবেন। ওল্ড ট্যাক্স রিজিমে কোনো রকম এই সুবিধা পাওয়া যাবে না। সেই যা ছিল 50,000 সেটাই থাকবে। নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশান 75,000 হবে। আর কি আর বলা হয়েছে, ক্যাপিটাল গেইনে লং টার্ম ক্যাপিটাল গেইনে আগে 1 লাখ টাকা এক্সাম্পটেড ছিল। 1 লাখ টাকা পর্যন্ত প্রফিট বা ইনকাম হলে ট্যাক্স দিতে হতো না, এক্সাম্পশন ছিল। সেটা 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 1,25,000 করা হয়েছে। পাশাপাশি আবার উল্টো দিকে সেটা সুদে আসলে খেয়ে নেওয়া হচ্ছে। সেটা কীরকম? শর্ট টার্ম ক্যাপিটাল গেন আগে ছিল 15% ট্যাক্স রেট, এখন সেটা করা হয়েছে 20%, 15 থেকে হয়ে গেল 20। আর লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স রেট ছিল আগে 10%, সেটা হয়ে গেল 12.5%, 2.5% বাড়ল। আর কি নিউ ট্যাক্স রিজিমের ট্যাক্স রেট একই আছে কিন্তু স্ট্রাকচারটা একটু চেঞ্জ করা হয়েছে, যার ফলে কিছু বেনিফিট ট্যাক্স পেয়াররা পাবেন যদি নিউ ট্যাক্স রিজিমে আপনি ট্যাক্স দেন। ওল্ড ট্যাক্স রিজিম যেমন ছিল, যা যা ডিডাকশান আগে পেতেন তাই পাবেন, যা রেট ছিল তাই থাকবে, স্ল্যাবের যা স্ট্রাকচার তাই থাকবে, কোনো পরিবর্তন হয়নি। এতটুকু যেটুকু পরিবর্তন হয়েছে নিউ ট্যাক্স রিজিমে, যেহেতু এটাকে সরকার বলতে চাইছে এটাই ভবিষ্যতের ট্যাক্স রিজিম, এটাকেই ডিফল্ট ট্যাক্স রিজিম হিসেবে অর্থমন্ত্রী এর আগেও ঘোষণা করেছেন। সেই স্ট্রাকচারটা, নতুন ট্যাক্স রিজিমের স্ট্রাকচারটা কী হলো, যেমন 3 লাখ টাকায় নীল ট্যাক্স ছিল এখনও তাই থাকবে। 3 লাখ টাকা পর্যন্ত নিউ ট্যাক্স রিজিমে কোনো ট্যাক্স দিতে হবে না। 3 লাখের উপরে এবং 7 লাখ টাকা পর্যন্ত 5% রেটে ট্যাক্স দিতে হবে এবং 7 লাখ টাকার উপরে 10 লাখ টাকা পর্যন্ত ট্যাক্সেবল ইনকামের উপর 10% হারে ট্যাক্স দিতে হবে। 10 লাখ টাকার উপরে
কিন্তু 12 লাখ টাকা পর্যন্ত ইনকামের উপর 15% হারে ট্যাক্স দিতে হবে, এবং 12 লাখ টাকার উপরে 15 লাখ টাকা পর্যন্ত ট্যাক্সেবল ইনকামের উপর 20% হারে ট্যাক্স দিতে হবে, এবং 15 লাখের অ্যাবভ ট্যাক্সেবল ইনকামের উপর 30% করে ট্যাক্স দিতে হবে। একটু সামান্য স্ল্যাবে, প্রথম 2-3টি স্ল্যাবে একটু চেঞ্জ করা হয়েছে। আগে যেটা 6 লাখ ছিল 3 থেকে 6, সেটা 3 থেকে 7 হয়েছে। এইরকম একটু 6 থেকে 9 ছিল, সেটা এখন হলো 7 থেকে 10। এরকম স্লাইট একটু চেঞ্জ হয়েছে। রেট একই আছে, স্ল্যাবও সেই কটাই রয়েছে, শুধু অ্যামাউন্টটা একটু ট্যাক্সেবল ইনকামের ভলিউমটা একটু চেঞ্জ হয়েছে। তার জন্য কয়েক হাজার টাকা বেনিফিট আপনি পাবেন। আর কি, ফ্যামিলি পেনশনের ম্যাক্সিমাম এক্সেমশন লিমিট আগে ছিল 15,000, সেটা এবার হয়েছে 25,000। এছাড়া ইনকাম ট্যাক্সে আপনাদের আর কোনো সুবিধে দেওয়া হয়নি। খুব বড় রকম কোনো উল্লসিত হবার মতো সুযোগ সুবিধা কিছু দেওয়া হয়নি। এবং ছোট ব্যবসায়ী এবং প্রফেশনাল যারা, তাদের তো 1 নয়া পয়সা বেনিফিট তারা পাবে না, তাদের ক্ষেত্রে কোনো বেনিফিটই দেওয়া হয়নি। যেটুকু বেনিফিট দেওয়া হয়েছে সেটা সার্ভিস হোল্ডার এবং পেনশনারদের, এবং যদি তারা নিউ ট্যাক্স রেজিমে ট্যাক্স পেমেন্ট করে। অনেকে আমরা আশা করেছিলাম যে আলোচনা যা হচ্ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে অতি ধনী এবং অতি গরিবের ভিতর আয়ের বৈষম্যটা ক্রমাগত বাড়ছে, অসাম্যটা বাড়ছে। তাই সবাই মনে করেছিলেন যে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল এবং কর্পোরেটদের উপর অতিরিক্ত ট্যাক্স চাপানো হবে, সেই ট্যাক্সের পয়সায় গরিবের কিছু উপকার সাধন করা হবে। কিন্তু বাস্তবে দেখা গেল আদানি, আম্বানি, গোয়েঙ্কা, টাটা, বিড়লা, এদের কারুর গায়ে কোনো হাত দেওয়া হয়নি। এবং তামাকের আমদানি শুল্ক কেন কমানো হলো, কার স্বার্থে কমানো হলো, সেটাও পরিষ্কার না। অতএব এই বাজেট মূলত রাজনৈতিক বাজেট, কোয়ালিশন সরকারের বাজেট। দুটি যে স্তম্ভ এই সরকারের, নাইডু এবং নীতিশ, তাদের খুশি করার বাজেট। এছাড়া এই বাজেটে বিশেষ বলার মতো কিছু আছে বলে আমাদের মনে হয়নি। তার কারণ কোনো বৈপ্লবিক সিদ্ধান্ত শিক্ষা বা স্বাস্থ্য বা কৃষিক্ষেত্রে নতুন বিপ্লব আনার জন্যে কোনো কাজ করা হয়নি। এই মোটামুটি আমার বন্ধুদের কথা দিয়েছিলাম বাজেট বেরোলেই আপনাদের জানিয়ে দেব। আপনারা বিভিন্ন লিস্টগুলো দেওয়া থাকবে, দেখে নেবেন, চেক করে নেবেন। আবারও বলছি, ওল্ড রিজিমে ট্যাক্স ফাইল করলে ওই 80cc যে বেনিফিট, ওগুলো যেমন ছিল তেমনই আছে। ওই রিজিমে ফাইল করলে কোনো চেঞ্জ হয়নি, শুধু যা একটু সুবিধা দেওয়া হয়েছে নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে, আর শুধুমাত্র চাকরিজীবী পেনশনারদের জন্য, যারা ITR 1 এবং ITR 2 ফিল আপ করেন। ছোটোখাটো ব্যবসায়ী, প্রফেশনাল, তাদের কোনো সুবিধা দেওয়া হয়নি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।